আজ আমরা আসছি মহাভারতের মহাভারতে প্রবেশ করছি আমরা। প্রথমে আমরা শুরু করছি আদি পর্বের দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় ছিল সমুদ্র মন্থন। এবং এখানে একটু মনে করিয়ে দিই, এই লেখার উদ্দেশ্য কিন্তু সমগ্র মহাভারত থেকে বাংলা পড়া নয়। এটার উদ্দেশ্য হচ্ছে শুধু কিছু প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন যেটা মহাভারত সম্বন্ধে আমরা জানি না বা জানলেও উপেক্ষা করে গেছি, এবং আমার মনে হয়েছে এটা জানা দরকার। সেই কিছু তথ্য এবং কিছু তত্ত্ব, মানে মহাভারতের কিছু আদর্শ বা দর্শন যা আমাদের জীবনে আজও প্রয়োজনীয়, সেই সব তত্ত্বগুলো আপনাদের সামনে তুলে ধরা। তাই সোজা চলে আসছি আদি পর্বের দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে। এখানে কি দেখছি? ত্রেতা দাপরয় সন্ধো রাম শস্ত্র ভীতং বর অসকৃত পার্থিবং ক্ষত্রং জঘনা আমস্যু চোদিত। ত্রেতা যুগের শেষ আর দাপর যুগের শুরুতে মহাশস্ত্রধারী পরশুরাম ক্রোধে উন্মত্ত হয়ে বারংবার ক্ষত্রিয়দের সংহার করেন। কাহিনীতে আছে 21 বার তিনি এই কার্য করেন। এখানে এর পিছনে কাহিনীটা বাদ দিয়ে যাওয়া হয়েছে। কাহিনীটা খুব সংক্ষেপে এরকম, যে ত্রেতা যুগের শেষে অবতার রাম যখন দেহ রক্ষা করলেন, তখন তারপরে তৎকালীন ক্ষত্রিয়রা অত্যন্ত অধার্মিক এবং হিংস্র হয়ে উঠল। এখানে ক্ষত্রিয় বলতে অবশ্য ক্ষত্রিয় জাতির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যারা গ্রাম, শহর, দেশ, যারা শাসন করত বেশি। শুধু এক কথা বলা যেতে পারে, শাসক বর্গ। শাসক বর্গের শোষণ এবং তার পাপ এত বেশি হয়ে ওঠে। কাহিনীতে আছে যে মাতা ধরিত্রী তখন ব্রহ্মার কাছে চলে যান এবং বলেন, এই পাপ আমি আর নিতে পারছি না, আপনি এর কিছু প্রতিকার করুন। তখন ব্রহ্মার আজ্ঞায় ভগবান বিষ্ণু পরশুরাম হয়ে মানুষের গর্ভে জন্মগ্রহণ করেন, এবং উনি এই ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করেন। 21 বার ধ্বংস করার পরে আর নতুন ক্ষত্রিয় উৎপন্ন করার মতো কোনো পুরুষ ক্ষত্রিয় রইলই না। যাই হোক, 21 বার ধ্বংস করার পরে কি হলো? স সর্বং ক্ষত্রমুৎসাদ্য স বীর্যেণ অনলদ্যুতি। তব তেজস্বী পরশুরাম এত ক্ষত্রিয় হত্যা করেন যে সমন্ত পঞ্চকে পঞ্চচকার রুধিরান হ্রদান, যে এত ক্ষত্রিয় হত্যা করেন যে 5টি রক্তের হ্রদের সৃষ্টি হয়। শটেষু হৃদিরম্ভসু হ্রদেষু ক্রোধমুচ্ছিত পিতৃন সন্তর্পয়ামাশু রুধিরেণেতি ন শ্রুতম। মানে কথিত আছে যে পরশুরাম ক্রোধে এতই উন্মত্ত ছিলেন যে তিনি রক্তে পিতৃতর্পণ করেন। এবং পিতৃতর্পণ করার পরে কি হলো? অথ ঋচিকাদায় অভ্যেত্ত পিতর রাম ব্রুবন রাম রাম মহাভাগ পিতা স তব ভার্গব। তখন পরশুরামের পিতা ঋচিক এবং অন্যান্য পিতৃপুরুষগণ পরশুরামের সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, হে ভৃগু বংশরত্নী মহাপরাক্রমী রাম, তোমার পিতৃভক্তি আর পরাক্রম দেখে আমরা সন্তুষ্ট। অনায়া পিতৃভক্তা চ বিক্রমেণ তপ্রভ বরং বৃণ্ণীষ্য ভদ্রন্তে যমিচ্ছসি মহাদূতে। এবারে তুমি বলো, তুমি আমাদের থেকে কি বর চাও? তখন পরশুরাম কি বললেন? যদি মে পিতর প্রীতা যত্তনুগ্রাহ্যাতা ময়ি যচ্চ রোষাভিভূতেন ক্ষত্রমুৎসাদিতং ময়া অতস্য পাপান্মুচ্যেয়মেষো মে প্রার্থিত বর। হে পিতৃগণ, যদি আপনারা আমার প্রতি সত্যিই প্রসন্ন হন
এবং আমি যদি আপনাদের অনুগ্রহের যোগ্য হই, তবে ক্রোধে উন্মত্ত হয়ে আমি যে ক্ষত্রিয় কুল উচ্ছেদ করেছি, সেই মনুষ্য হত্যার পাপ থেকে আমাকে মুক্ত করুন। আর কি চাইলেন পরশুরাম? হ্রদাস্য তীর্থভূতা মে ভলিউর হু বিশ্রুতা। আর এই পঞ্চরুধির সরোবর যেন তীর্থক্ষেত্রে পরিণত হয়। তখন সেই পিতৃগণ বললেন, এবং ভবিষ্যতি তেভ্যং পিতরস্তম তথা ব্রুবন তং ক্ষমস্যেতি নিশিশীধুস্তত স বিবরাবির রাম। তেষাং সমীপে যো দেশ হ্রদানং রুধিরাম্ভস্রম সমন্ত পঞ্চকমীতি পুণ্যং তৎ পরিকীর্তিম। তখন পরশুরামের ইচ্ছা মতো তাকে বর দিয়ে সেই পিতৃগণ বললেন, এবার তুমি ক্ষত্রিয় নিধন বন্ধ করো, ক্ষমস্যেতি, এবং অবশিষ্ট ক্ষত্রিয়দের ক্ষমা করো। এই যে পাঁচটি রক্ত সরোবর, তার কাছাকাছি সমীপবর্তী, তার নিকটবর্তী সমস্ত অঞ্চলকে বলা হয় সমন্ত পঞ্চক্ষেত্র, যা কালে কালে এক মহাতীর্থে পরিণত হয়। এবারে উগ্রশ্রবা মুনি নিজের থেকে বলছেন, অন্তরে চৈব সম্প্রাপ্তে কলিদাপরয়োরভূত সমন্ত পঞ্চকী যুদ্ধং কুরু পাণ্ডব সেনয়। পরবর্তীকালে দাপর ও কলিযুগের সন্ধিকালে, উপরের ঘটনা মানে পরশুরামের ঘটনা হচ্ছে ত্রেতা যুগের শেষে এবং দাপর যুগের শুরুতে, আর এই ঘটনা হচ্ছে গিয়ে দাপর যুগের শেষে এবং কলি যুগের শুরুতে। সেই সমন্ত পঞ্চক্ষেত্রে কৌরব ও পাণ্ডব সেনাদের মধ্যে এক ঘোরতর যুদ্ধ হয়। তস্মিন পরমধর্মিষ্ঠে দেশে ভূদোষ বর্জিতে অষ্টাদশ সমাযুগ্ম রক্ষৌহন্য যুজুৎসয়া। ভূমিদোষ বর্জিত সেই পরম ধর্মক্ষেত্রে মানে সমন্ত পঞ্চক্ষেত্রে দুই পক্ষের মোট 18 অক্ষৌহিনী সৈন্য যুদ্ধের জন্য একত্র হয়েছিল। এখানে এই ভূমিদোষ কথাটার অর্থ কি? এখানে শাস্ত্রে বলা হয়েছে, কোনো ভূমি যদি উঁচু নিচু বন্ধুর মানে পাথর কাকর কাটা ঝোপ ঝাড় কাকর পাথর পূর্ণ হওয়াকে, এটাকে ভূমিদোষগ্রস্ত ভূমি বলে। অর্থাৎ ভূমিদোষ বর্জিত মানে হলো কি, এক কথায় ভূমিদোষ বর্জিত অর্থ হলো একটা বিস্তীর্ণ মোটামুটি সমতল প্রান্তর, যেখানে 18 অক্ষৌহিনী সৈন্য যুদ্ধ করতে পারে। এরপরে উগ্রশ্রবা আরো বলছেন, সমেত্য তং দ্বিজাস্তাস্য তত্রৈব নিধতং গতা এতন্মাভি নির্বৃত্তং তস্য দেশস্য বৈ দ্বিজা। হে দ্বিজগণ, মানে সেই নৈমিষারণ্যের ব্রাহ্মণগণ, তাদের উদ্দেশ্য করে বলছেন, সেই মহাযুদ্ধে 18 অক্ষৌহিনী ক্ষত্রিয়ের মৃত্যু হল, এবং সেই থেকে ওই ক্ষেত্র সমন্ত পঞ্চক্ষেত্র নামে পরিচিত। এবারে এই মৃত্যুর সঙ্গে সমন্ত পঞ্চক কথাটার মানে কি, সেটা এক জায়গায় বলা হয়েছে যে সমে তা নাম অন্তে যস্মিন চ স সমন্ত, মানে সমাগত, মানে যত লোক এক জায়গায় হয়েছে, সবাই যেখানে মৃত্যুবরণ করেছে, সেই জায়গাটারই নাম হচ্ছে সমন্ত। 18 অক্ষৌহিনী সৈন্য এক জায়গায় হয়েছিল এবং 18 অক্ষৌহিনী সৈন্যই সেখানে মৃত্যুবরণ করেছিল। এরপরে আমরা আসি পর্ব সংগ্রহের পর্বের 19 নম্বর শ্লোকে। এই শ্লোকটা একটা খুব কৌতূহলোদ্দীপক তথ্য আমাদের দেয় যে অক্ষৌহিনী মানে কতজন সৈন্য। আমরা ছোটবেলা থেকেই শুনেছি 18 অক্ষৌহিনী সৈন্য মানে কতজন। সেখানে উগ্রশ্রবা মুনি বলছেন, এক রথ
গজঃ স एको নরঃ পঞ্চপদাতপ। একজন রথারোহী, একজন গজারোহী এবং 5 জন পদাতি। ত্রয়স্য ত্রাগস্তজ্ঞৈ পত্তিরিত্যভিধীয়তে। এবং 3 জন অশ্বারোহী মিলে এক পত্তি সৈন্য বলা হয়। যদি ছকের আকারে দেখি, এক পত্তিতে একজন রথারোহী, একজন গজারোহী, একজন অশ্বারোহী, 5 জন পদাতিক, মোট 10 জন হচ্ছে এক পত্তি সৈন্য। তারপরে কি বলছে? পত্তিং তু ত্রিগুণামেতমাহু সেনামুখং বুধা। অর্থাৎ 3 পত্তিতে এক সেনামুখ বলা হয়। আবার ত্রিণী সেনামুখন্যেক গুল্ম ইত্যভিধীয়তে। আবার 3 সেনামুখ সৈন্য নিয়ে বলা হবে এক গুল্ম সৈন্য। তারপরে কি বলছে? ত্রয় গুল্ম গণ নাম। 3 গুল্মে সৈন্যে এক গণ সৈন্য। বাহিনী তু গণাস্ত্রয়। আবার 3 গণ সৈন্য নিয়ে এক বাহিনী। তারপরে কি বলছে? শ্রিতাস্তিস্ত্রস্তু বাহিন্য পুতনেতি বিচক্ষণ। বিচক্ষণ যোদ্ধারাও বললেন যে 3 বাহিনী সৈন্য হলে বলা হবে এক পুতনা সৈন্য। চমুস্তু পুতানাস্তিস্ত্র। অর্থাৎ 3 পুতনাতে এক চমু। আবার বলছে স্তিস্ত্রস্যম্বস্ত অনিকিনী। 3 চমু সৈন্যতে এক অনিকিনী। শেষে কি বলছে? অনিকিনীং দশগুণাং প্রাহুর অক্ষৌহিণীং বুধা। 10 অনিকিনী সৈন্যতে এক অক্ষৌহিণী সৈন্য হবে। এবার এটা যদি আমরা ছকের আকারে দেখি, আমরা দেখছি এক পত্তি সৈন্য মানে মোট 10 জন সৈন্য। সেইভাবে হিসেব করলে এক অক্ষ সৈন্য মানে হচ্ছে 2,18,700 সৈন্য। আর 18 অক্ষৌহিণী সৈন্য মানে হচ্ছে গিয়ে 39,36,600 সৈন্য। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় 40 লক্ষ লোক নিহত হয়েছিল। সেটাই এবারে প্রস্রব মুনি বলছেন, এতয়া সংখ্যায়া হ্যাসন কুরু পাণ্ডবস্যে নয় অক্ষৌহিণ্য দ্বিজ শ্রেষ্ঠা পিণ্ডিত অষ্টাদশৈব তু। অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে 2 পক্ষ মিলে মোট 18 লক্ষ সৈন্য একত্র হয়েছিল। তারপরে যুদ্ধের ফল কি হলো? সমেতাস্তত্র বৈ দেশ তত্রৈব নিধনাং গতা। সমবেত সমস্ত 18 অক্ষৌহিণী সৈন্য ওখানেই নিহত হল। কেন? কৌরবান কারণং কৃত্যা কালে নাধূত কর্মরা। কালের নির্দেশে এত সংখ্যক ক্ষত্রিয় যুদ্ধে লিপ্ত হয় এবং ওই যুদ্ধেই নিহত হয়। কেন? কৌরবদের কারণে। কৌরবরা যে পাপ করেছিল সেই পাপের প্রতিকার হিসেবে মহাকালের নির্দেশে এই ঘটনা ঘটে। তারপরে যদিও এই শ্লোকে এখানে লেখা নেই, তবু একটু যোগ করে দেওয়া হয়েছে। এই 18 অক্ষৌহিণীর মধ্যে মাত্র 10 জন বেঁচে ছিলেন। 3 জন হচ্ছে কৌরবদের, কৃপাচার্য, অশ্বত্থামা এবং পীতবর্মা। পাণ্ডবদের 7 জন, 5 ভাই পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ আর সাত্যকী। অর্থাৎ প্রায় 40 লক্ষ ক্ষত্রিয়ের মধ্যে বা যোদ্ধার মধ্যে মাত্র 10 জন বেঁচে ছিল। এই ছিল পরিণতি কুরুক্ষেত্রের যুদ্ধের। আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী অংশ আমরা পরের দিন আবার দেখব।